প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজিজুল হক, আসিরগঞ্জ উচ্চ বিদ্যালয় কলেজ, বিয়ানীবাজার, সিলেট। আমি আপনাদের সামনে আমি আজকে কিছু জ্যামিতির মৌলিক বিষয়গুলো আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইতিমধ্যে পরীক্ষা শেষ, বার্ষিক পরীক্ষা শেষ। তোমরা সবাই নতুন ক্লাসে উঠছো, সবাই নতুন নতুন বই পেয়েছো। এখন পড়ালেখার চাপও কম আছে। সুতরাং এই ফাঁকে আমরা কিছু জ্যামিতির মৌলিক বিষয়গুলো আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো 2025 থেকে আমাদের যে গণিত আছে তার মধ্যেও কিছু নতুন জিনিস অ্যাড হয়েছে। নতুন জিনিস বলতে যে জিনিসটা বলেছি আমি, যেখানে আছে এসকিউ, যেটাকে বলা হয় সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট কুয়েশন। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 15টা প্রশ্ন থাকে, এখানে 10টা প্রশ্ন আনসার করতে হয়, 10 দুগুণে 20 নাম্বার আছে। এই জিনিসটা নতুন ঢুকছে। আর আমরা জানি যে আমাদের যে এমসিকিউ থাকে, ওই এমসিকিউ আনসার করার জন্য আমাদের এই আলোচনাগুলা খুবই জরুরি দরকার। আলোচনাগুলা করতে হবে, জানতে হবে, তখনই আমরা করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে আমাদের বিশেষ করে গণিত মুখস্থের বিষয় না। এটা আমাদের যদি বইয়ের সাথে যদি, অর্থাৎ পড়ার সাথে যদি আমাদের বাস্তবের সাথে মিল থাকে, তখনই কিন্তু পড়াটা সম্পূর্ণ হয়। তো আমরা জানি, আমরা দীর্ঘদিন ধরে আমি শিক্ষকতা করে আসছি। আমি বিভিন্ন খাতাও দেখছি, আমাদের খাতার মধ্যে যে বিষয়গুলো আসে। আসলে জিনিসটা হইলো যে আমাদের যে বইয়ের সংজ্ঞাটা দেওয়া আছে হুবহু সেম সংজ্ঞাটা তো এরকম না। আমাদের যে বিষয়বস্তুটা আছে সেই বিষয়বস্তুটা উত্থাপন করা যায় কিনা, সেই বিষয়বস্তু উত্থাপন করতে পারলে কিন্তু আমাদের জিনিসটা হয়ে যায়। তো আমরা যদি বইয়ের পড়াটা যদি আমরা বাস্তবে রূপ নিতে পারি, তখন আমাদের পড়া স্থায়ী হয়। আর আমরা জানি এখন বর্তমান যুগ, ডিজিটাল যুগ, আমরা সবাই মোটামুটি মোবাইল ফোনের দিকে আকৃষ্ট। সুতরাং আমরা যেহেতু মোবাইল ফোন দেখে, সুতরাং আমরা এখানে ক্লাস দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব, তোমরা যদি ক্লাসগুলো দেখো অবশ্যই আমাদের হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জ্যামিতির যে মৌলিক ধারণা আছে, এখানে আমরা বোর্ডে আছে জ্যামিতির মৌলিক ধারণা পর্ব 1। আমি এখানে আজকে জ্যামিতির মৌলিক ধারণা সম্পর্কে কিছু বাস্তব জিনিস দেখাবো, যেগুলো আমরা সহজে মনে রাখা যায়। এই জিনিসগুলো যদি আমাদের মনে থাকে, তখন আমরা সেই সংক্ষিপ্ত প্রশ্ন এবং যেটা বহু নির্বাচনী প্রশ্ন, সেগুলো আনসার করা সম্ভব। গণিত বিভাগের আমাদের জ্যামিতিটা নিয়ে অনেকটা সমস্যা। অনেকেই জ্যামিতি পারে না, অন্যান্য বিষয়গুলো পারে কিন্তু জ্যামিতি পারে না। এটার না পারার কারণ হচ্ছে আমাদের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের অবগত নয়। আমরা যখন 9-10, বিশেষ করে 9-10 যখন আমরা ক্লাস করে, দেখা যাচ্ছে যে একটা রেখা জিনিসটা চিনতেছে না, রেখাংশ জিনিসটা চিনতেছে না, একটা কোণ কিভাবে দ্বিখণ্ডিত করতে হয় সেটা চিনতেছে না। এই হলো সমস্যা। এজন্যই আমি এখানে চিন্তা করছি যে আমাদের এই যে প্রাথমিক যে ধারণাগুলো, এটা কোনো স্পেসিফিক কোনো ক্লাসের না। এটা একবার 6 to 10, ইভেন কি প্রাইমারি 4-5 এ যারা পড়ে তাদের জন্য ক্লাসটা উপযোগী, তারাও এটা দেখতে পারবে। এমনকি আমাদের সম্মানিত অভিভাবক যারা আছে, তারাও এই ক্লাসটা দেখতে পারবে, তারা মন্তব্য করতে পারবে। তো আমি এটা ছোট ছোট কয়েকটা পর্বে আমি ভাগ করব। এই কয়েকটা পর্বের মধ্যে আমি পুরোপুরি মৌলিক ধারণা দিব, যেহেতু আমাদের বছর শুরু হয়েছে মাত্র। এই জন্যই অন্য পড়ালেখার চাপ কম আছে। এই হিসাবে যদি এগুলা মাঝে মাঝে সে দেখে, স্টুডেন্ট যদি বারবার দেখে, তাহলে সেই বিষয়গুলা ধারণা হবে। তো আমরা চলে যাই আজকে জ্যামিতি যে বিষয়টা আছে, আমাদের জ্যামিতি বিষয়টা আছে। জ্যামিতি আমাদের, আমরা লিখলাম এখানে জ্যামিতি, এই লিখলাম জ্যামিতি, জ্যামিতি, জ্যামিতি। এই শব্দটার উৎপত্তি সম্পর্কে আমি কিছু বলবো। জ্যামিতি সাধারণত আমরা জানি আমাদের বিজ্ঞান এবং গণিত বেশিরভাগ আমাদের গ্রিক দেশ থেকে উৎপন্ন হয়েছে। সেখান থেকে আমাদের সাধারণত ওরাই জ্ঞান বিজ্ঞানের দিকে অগ্রসর ছিল। এই জ্যামিতিটাকে যদি আমরা নেই, এখানে এই জ্যামিতি যদি আমরা ইংলিশ করি, এটাকে বলা হয় জিওমেট্রি। জিওমেট্রি বলা হয়, জিওমেট্রি বলা হয়, এটাকে বলা হয় জিওমেট্রি। গ্রিক দেশের লোকেরা তখন এই দুইটা শব্দ আসে, একটা হচ্ছে জিও বলা হয়, একটাকে একটাকে বলা হয় জিও। জিও বলা হয়, জিও, জিও অর্থ কি? গ্রিক ভাষায় জিও অর্থ হচ্ছে জমি। এটাকে বলা হয় জমি, গ্রিক ভাষার অর্থ হচ্ছে জমি। এবং মিট্রন, মিট্রন, জিও মিট্রন, মিট্রন হচ্ছে পরিমাপ প্রণালী, পরিমাপ প্রণালী। তাহলে এখানে এই এটাকে দুই ভাগে ভাগ করছে, জিও আর হচ্ছে মিট্রন। একটা হচ্ছে জিও, একটা হচ্ছে মিট্রন। এই দুইটা শব্দ একত্রিত হয়ে যার নাম
উৎপন্ন হয়েছে জ্যামিতি। আমরা যদি এটাকে বাংলা করি তাহলে ভূমির পরিমাপ। আমরা জানি যখন পড়াশোনা যখন জ্ঞান বিজ্ঞান তখন অগ্রসর ছিল তখনও কিন্তু মানুষে এই জায়গা জমি নিয়ে বা বিভিন্ন জিনিস নিয়ে কি করছে তারা পরিমাপ করছে। এটা আস্তে 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 এগুলা চলে আসছে। তাহলে আমরা যদি জ্যামিতির সংখ্যাটা দিই, আমরা সংখ্যাটা বলতেছি এই কারণে যে যেহেতু আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমাদের ছোট ক্লাসগুলোতে অনেক সময় সংজ্ঞা দেয়। তো আমরা যদি সংজ্ঞাটা লিখি তাহলে জ্যামিতি সংজ্ঞাটা কি হবে, যে যে শাস্ত্র পাঠ করলে বা যে পুস্তক পাঠ করলে জমির পরিমাপ প্রণালী সম্পর্কে বিস্তারিত জানা তাকে জ্যামিতি বলা হয়। সহজ ভাষায় একবারে যে পুস্তক পাঠ করলে বা যে শাস্ত্র পাঠ করিলে আমরা জ্যামিতি বিষয়ে আমরা ভূমির মাপ পরিমাপ প্রণালী সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো তাকে বলা হয় জ্যামিতি। এই জ্যামিতির আজকে যে বিষয়গুলা আমি দেখাবো সেগুলো আমি একটা বোর্ডে লিখে নিচ্ছি। আগে তোমরা খেয়াল করো বিষয়টা। এখানে আমরা নিব আজকে জ্যামিতি স্থান, তল, রেখা, রেখাংশ, রশি, সরলরেখা, বক্ররেখা, বিন্দু, সমবিন্দু, এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এগুলো সম্পর্কে আলোচনা করব, আশা করি মনোযোগ সহকারে শুনলে জ্যামিতি সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের যে কয়টা পর্ব আছে এই কয়টা শেষ করলে আমরা জ্যামিতি সম্পর্কে বেশ একটা ভালো ধারণা করতে পারবো এবং আমরা জ্যামিতিটাকে আমরা একবারেই সহজ মনে হবে। তো আমরা শুরু করি। প্রথমে আমরা স্থান, এখানে আমরা স্থান দেখি। স্থান জিনিসটা কি আছে? স্থান, স্থানের সংজ্ঞাটা কি তা আমরা যদি, আমার কাছে একটা ডাস্টার আছে, এই ডাস্টারটাকে আমি যদি আমার হাতের উপরে বসাই, আমার হাতের উপরে বসাইলাম, হাতের উপরে বসানোর পরে আমার যে জায়গাটুকু দখল করলো সেটাকে বলে স্থান। আমি যদি বোর্ডে দেখাই, বিষয়টা যদি আমি বোর্ডে দেখাই যে এখানে আমি বোর্ডটা মনে করেন এভাবে আছে, তো আমি এটা এখানে বসাইলাম। তাহলে আমরা যদি একটা রেখা টানি, আমরা একটা রেখা টানলাম, এই রেখাটা টানার পরে এইটুকু আমার ডাস্টারটা এখানে বসছে, অর্থাৎ যতটুকু স্থান দখল করছে, অর্থাৎ একটা বস্তু যতটুকু স্থান দখল করে সেটা যতটুকু জায়গা দখল করে, একটা বস্তু যতটুকু জায়গা দখল করে সেই বস্তুটাকে বলা হয় স্থান। তাহলে আমরা স্থানের সংজ্ঞাটা দিতে পারি, যখন কোনো বস্তু যেটুকু জায়গা দখল করে, যে পরিমাণ জায়গা দখল করে সেটাকে স্থান বলা হয়। তো আমরা স্থান বলতে এখানে যতটুকু জায়গা দখল করছে সেটাকে আমরা স্থান বোঝাইছি। এখন স্থান বলতে একটা ফুটবলের স্থান অল্প হবে, একটা ইটের স্থান তার চেয়ে বেশি হবে, অর্থাৎ বস্তুর আকার আকৃতি অনুসারে আমাদের স্থান হবে। তাহলে আশা করি স্থান সম্পর্কে সবার মোটামুটি ধারণা হয়ে গেছে গা। এখন পরবর্তীতে আমরা দেখাবো তল। আমরা একটা আলোচনা করব। তল, জিনিসটা কি আছে? আমরা স্বাভাবিক যে নিয়মে যেটা আসছে, আমরা তল নিচের অংশ বুঝি, আসলে এটা সঠিক নয়। এজন্য আমি একটু আগে স্থান দেখাচ্ছি যে নিচের অংশটা সেটা বলা হয় স্থান। আমরা বলি তল, তলের অংশ, কিন্তু তল না। তল বলতে সেই আগের ডাস্টারটাকে আমি দেখাচ্ছি। তল, এখানে ডাস্টার, এখানে এইটাকে একটা তল বলা হয়, এটাকে একটা তল বলা হয়, এটাকে একটা তল বলা হয়, এটাকে একটা তল বলা হয়, এটা একটা তল। তাহলে আমরা তলের সঙ্গে কি বুঝি? কোনো বস্তুর উপরের অংশ বা উপরের তলের অংশ কি বলা হয়? উপরের অংশ বা উপরিভাগের যে অংশগুলো আছে সেটাকে বলা হয় তল। কোনো বস্তুর উপরির অংশ যেটা আছে, উপরের যে অংশগুলো আছে সেটাকে তল বলা হয়। আমরা যদি ডাস্টারটা দেখাই, এই ডাস্টারটার মধ্যে আমাদের এই একটা তল আছে, এই একটা তল আছে, এই একটা তল, এই একটা তল, এই একটা তল, এই একটা তল। তাহলে আমরা এটা কয়টা তল পাচ্ছি? এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬টা তল। এখানে টোটাল হচ্ছে ৬টা তল আছে। আমাদের এই তল বলতে এই ৬টা তলকে বলা হয়। আমরা যখন গণিত করাবো তখন এই তলের উপরে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল এগুলা নিয়ে আমরা আলোচনা করবো। এই জন্য আমরা তলটা জিনিসটা আগে বোঝার চেষ্টা করবো। যদি আমরা তল বুঝি তাহলে আমরা সহজভাবে সংজ্ঞা দিতে পারি কোনো বস্তুর উপরে অংশ বা স্থানকেই তল বলা হয়। কোনো বস্তুর উপরে অংশ বা স্থানকেই তল বলা হয়। এখন আমরা আলোচনা করব রেখা। আমরা আলোচনা করব রেখা নিয়ে। রেখা জিনিসটা কি? আমরা বলবো রেখা জিনিসটা কি? আমি যদি একটা রেখার চিত্র অঙ্কন করি, এখানে রেখা যদি আমরা সংজ্ঞায়িত করি, রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, রেখার দৈর্ঘ্য আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। রেখাটাকে যদি সংজ্ঞায়িত করা যায়, যার
দৈর্ঘ্য আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নয়, তাকে বলা হয় রেখা। অথবা যার দৈর্ঘ্য আছে প্রস্থ নাই, তাকে বলা হয় রেখা। যার দৈর্ঘ্য আছে প্রস্থ নাই, তাকে বলা হয় রেখা। অথবা যার দৈর্ঘ্য আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, তাকে বলা হয় রেখা। এখন এই জিনিসটা একটা সমস্যা সৃষ্টি হচ্ছে যে আমি কথা বলছি যার দৈর্ঘ্য আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নাই। এই জিনিসটা কিভাবে আমরা বুঝবো, কিভাবে বুঝবো? যেমন আমি যদি কাউকে প্রশ্ন করি যে আপনার কি টাকা আছে, সেগুলো হ্যাঁ আছে। আপনার সর্বমোট কত টাকা আছে, সে কিন্তু বলতে পারবে না। সে কিন্তু বলতে পারবে না তার কতটুকু আছে। সে যদি চুলচেরা হিসাব করে তারপরে সে কিন্তু বলতে পারবে না। তাহলে কি তার নির্দিষ্ট কোনো হিসাব নাই, তার কোনো নির্দিষ্ট কোনো হিসাব নাই। এই হিসাবে আমাদের রেখার কি থাকবে, তোমার নির্দিষ্ট মানে দৈর্ঘ্য থাকবে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে, দৈর্ঘ্য থাকবে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নাই। এখানে আমরা রেখা অঙ্কন করতে গেলে আমরা দুই পাশে দুটা তীর চিহ্ন দিচ্ছি, তাকে বলে শীর্ষবিন্দু বলা হয়। এটাকে বলা হয় শীর্ষবিন্দু। এটাকে বলে শীর্ষবিন্দু। এই দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে রেখার দুইটা নির্দিষ্ট শীর্ষবিন্দু থাকবে, এটির জন্য অর্থাৎ চলমান। সে কোথায় গিয়ে শেষ হবে, তার অসীম দূরত্বে, অর্থাৎ তার কোনো শেষ নাই। সেটাকে রেখা বলবো, সেটাকে বলবো রেখা। যে তাহলে রেখার দুইটা কি থাকবে, তোমার নির্দিষ্ট তীর চিহ্ন হবে, রেখার নির্দিষ্ট যেমন আমরা জ্যামিতি আলোচনা করতে গিয়ে আমরা যখন জ্যামিতি সম্পাদক যখন আমরা যখন লেখি, তখন আমরা অনেকেই মনে করি, অনেকে লিখি যে কোনো একটা রেখা নিই, যে কোনো একটা রেখাংশ নেই, যে কোনো একটা রশ্মি নেই, তখন কিন্তু আমার চিত্রের সাথে মিল থাকে না। আমি অঙ্কন করলাম রেখাংশ, লেখলাম রেখা। আমি অঙ্কন করলাম রশ্মি, লেখলাম রেখা। তখনই কিন্তু আমার চিত্রের সাথে আমার বর্ণনার কোনো মিল থাকে না। যারা সূক্ষ্ম বিচারক, অর্থাৎ খাতা যারা সূক্ষ্ম বিচার করে, তারা কিন্তু এই বিষয়গুলো ফলো করে। যদি আমাদের ক্লাসে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু যখন সে পড়াশোনা করবে, সে ভালো একটা চাকরির জন্য এপ্লাই করবে, তখন কিন্তু এই বিষয়ের উপর তার নজরদারি করতে হবে। যেমন একসময় আমরা যখন পড়াশোনা করছি তখন বানানের উপর জোর দিত, হাতের লেখার উপর জোর দিত। কিন্তু বর্তমানে এইরকম না, আমাদের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো চলে আসবে। আর আমাদের যতই উপরের দিকে যাব ততই আ পরীক্ষাগুলো কঠিন হবে, ততই হিসাব হবে। এজন্যই এই বিষয় সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার যে কোনটাকে রেখা, কোনটা রেখাংশ, কোনটা রশ্মি বলা হয়, জিনিসটা থাকতে হবে। কারণ আমরা চিত্র অঙ্কন করছি রেখা দ্বারা, আমি বর্ণনা দিচ্ছি রশ্মি দ্বারা, চিত্র অঙ্কন রশ্মি দ্বারা, আমি বর্ণনা দিচ্ছি রেখাংশ দ্বারা। তো এরকম না। এইজন্য আমি এই জিনিসগুলো দেখাচ্ছি। তাহলে আমরা ইতিমধ্যে আমরা রেখা সম্পর্কে ধারণা পেয়েছি। আমরা এটাকে ২ টা সংজ্ঞায়িত করছি। যার দৈর্ঘ্য আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, তাকে রেখা বলা হয়। আবার যার দৈর্ঘ্য আছে কিন্তু কি নাই, প্রস্থ নাই, তাকে বলা হয় রেখা। এখন আমরা যাই রেখাংশ কি? রেখাংশ। তো শিক্ষার্থীবৃন্দরা, এখানে আমরা থেকেই বুঝতে পারি, লেখা থেকে আমরা বুঝতে পারি রেখাংশ, রেখা যোগ অংশ, রেখাংশ অর্থাৎ রেখার অংশকে বলা হয় রেখাংশ, রেখার অংশকে বলা হয় রেখাংশ। আমি যদি এটাকে এখানে কর্তন করি, তাহলে এইটা যে এটাকে বলা হয় রেখাংশ। আমি এখানে কেটে দিলাম, তাহলে এই যে রেখার একটা অংশ নিয়ে আসলাম, সেটাকে বলা হয় রেখাংশ। তাহলে আমরা যদি সংজ্ঞায়িত করি, তাহলে কি হবে, রেখার অংশকে রেখাংশ বলা হয়, রেখার একটি অংশকে রেখাংশ বলা হয়। রেখাংশের ক্ষেত্রে যে লক্ষণীয় বিষয়টা, এখানে কি থাকবে না, এখানে কোনো তীর চিহ্ন থাকবে না, ২টা বিন্দু থাকবে। এটার নাম হচ্ছে প্রান্ত বিন্দু। এটাকে বলা হয় প্রান্ত বিন্দু বলা হয়। এটাকে বলা হয় প্রান্ত বিন্দু, মানে শেষ বিন্দু, শেষের পর আর নাই। এটাকে বলা হয় প্রান্ত বিন্দু বলা হয়, এটাকে বলা হয় প্রান্ত বিন্দু। তাহলে এটা হচ্ছে রেখাংশ। তাহলে আমরা পাইলাম রেখা, রেখাংশ। এখন আমরা আসি রশি। রশি রশি জিনিসটা কি আছে? এই ৩টা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে। আমি যদি রশির চিত্র অঙ্কন করি, এরকম একটা দিব, একটা তীর চিহ্ন থাকবে। আমরা রশির চিত্র অঙ্কন করলে এখানে একটা, আর এখানে প্রান্তবিন্দু। তো আমরা রশি এইটা যোগ এইটা হয়, অর্থাৎ এখান থেকে কিছু অংশ আর এখান থেকে কিছু অংশ মিলে তোমার রশি। তাহলে এটা বলে শীর্ষবিন্দু এখানে আছে, শীর্ষ বিন্দু, আর হচ্ছে প্রান্ত বিন্দু। আমরা সহজে মনে রাখার জন্য কি থাকে, এখানে থাকে ২টা শীর্ষবিন্দু, এখানে একটা ২টা প্রান্তবিন্দু, অর্থাৎ রেখাংশে ২টা প্রান্তবিন্দু, আবার এখানে কিছু একটা প্রান্তবিন্দু, আর একটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে আমরা রশির যদি আমরা সংজ্ঞায়িত করি, যার একটি শীর্ষবিন্দু একটা প্রান্তবিন্দু রয়েছে, তাকে
রশ্মি বলা হয়। আমরা বলতে পারি যে যার একটি শীর্ষবিন্দু এবং একটা প্রান্তবিন্দু রয়েছে তাকে বলা হয় রশ্মি। রশ্মির কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, রশ্মির কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, শুরুটা আছে শেষটা নাই, শুরুটা আছে শেষটা নাই, এটাকে বলা হয় রশ্মি, এটাকে বলা হয় রশ্মি। এই তিনটা জিনিস আমরা সবসময় মনে রাখতে হবে, কারণ আমাদের তিনটা জিনিস ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। যেমনি যা কিছু যাবতীয় যত কিছু আছে সবকিছু এই তিনটা জিনিস দ্বারা করতে, কোন অঙ্কন করো, বর্গ, ত্রিভুজ, যাই কিছু করা হোক এই তিনটা জিনিস লাগবে, আমাদের তিনটা জিনিস লাগবে এবং পার্থক্য মনে রাখতে হবে। আমি যে এগুলো আবার একটু রিভিশন দিই তাহলে আমার কি দাঁড়ায়, আমরা তিনটা চিত্র মনে রাখবো। আমরা তিনটা চিত্র যদি আমরা মনে রাখি, আমরা প্রথমে তো তিনটা চিত্র দিলাম, 1 2 3। তো আমরা এখানে একটা তীর চিহ্ন দিলাম, এখানে একটা তীর চিহ্ন দিলাম, এটা হবে রেখা, এটা হবে রেখা। এখানে একটা তীর চিহ্ন দিলাম আর এখানে একটা বিন্দু দিলাম, এটা হবে এটাই হবে রশ্মি, এটা হবে রশ্মি। দুই পাশে দুইটা বিন্দু দিলাম, অর্থাৎ বিন্দু দিলাম, তখন এটা হবে রেখাংশ, এটা হবে রেখাংশ। শুধুমাত্র এই তিনটা জিনিস আমরা মিলাইতে পারি, যদি মনে রাখতে পারি, তিনটা চিত্র মনে রাখতে পারি, তখনই কিন্তু সহজে আমরা জিনিসটা খেয়াল রাখতে পারি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা রেখা, রেখাংশ এবং রশ্মি সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে। আশা করি এই জিনিসগুলো বলবো না। এখন আমরা রেখার প্রকারভেদে যাই। রেখা, রেখা সাধারণত দুই প্রকার আছে। রেখা আছে দুই প্রকার, সরল রেখা এবং বক্ররেখা। সরল রেখা এবং বক্ররেখা। সরল, আমরা যদি যাই সরল রেখা এবং বক্ররেখা। সরল রেখা আমরা যদি কথার মাধ্যমে যাই, সরল অর্থাৎ সোজা, সরলতা সোজা, আর রেখা তো আমরা দেখাইলাম, তাই সরল রেখা। সরল রেখা যদি আমরা অঙ্কন করি, এই হলো সরল রেখা, যে রেখা সোজা চলে, যার কোনো দিক পরিবর্তন হয় না, অর্থাৎ যে রেখার দিক পরিবর্তন নয়, দিক পরিবর্তন হয় না তাকে বলা হয় সরল রেখা। যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে না তাকে বলা হয় সরল রেখা। যেমন আমরা বলি আলোর রশ্মি আছে, সেটা সরল রেখা বরাবর চলাচল করে, এটা সরল রেখাও। যে রেখার কোনো দিক পরিবর্তন হয় না তাকে বলা হয় সরল রেখা। সহজ সংজ্ঞা, যে রেখার কোনো দিক পরিবর্তন হয় না তাকে বলা হয় সরল রেখা। এখন আসি আমরা বক্ররেখা। আমরা যদি আসি বক্ররেখা, বক্র রেখা, এখানে দুটো অংশ আছে, এখানে দুটো আছে, বক্র অর্থাৎ বাঁকা, বক্র অর্থ বাঁকা, আর রেখা তো আমরা আগেই সংজ্ঞা দিলাম, যে রেখা বারবার দিক পরিবর্তন করে, যে রেখা বারবার দিক পরিবর্তন করে সেটাকে বলা হয় বক্ররেখা, এটাকে বলা হয় বক্ররেখা। এই আমরা এই একটা রেখা, এটাকে বলা হয় বক্ররেখা, এটাকে বলা হয় সরল রেখা, এটাকে বলা হয় বক্ররেখা। তাহলে আমরা আশা করি রেখা সম্পর্কে রেখা দুই প্রকার আছে। রেখা কি আছে? দুই প্রকার আছে, একটা হচ্ছে সরল রেখা, এটা হচ্ছে সরল রেখা, আর এটা হচ্ছে বক্ররেখা। আশা করি রেখা সম্পর্কে ধারণা হয়ে গেছে। তো এখন আমরা যে সংজ্ঞাটি লিখব, এখন নেব আমরা বিন্দু। বিন্দু কি আছে? বিন্দু, বিন্দু পৃথিবী যত কিছু আছে প্রত্যেকটা বিন্দু দ্বারা গঠিত। আমার শরীরটাও ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দ্বারা গঠিত, অর্থাৎ বিন্দু বিন্দু কিছু বিন্দু বিন্দু অংশ নিয়ে গঠিত। বিশাল জলরাশি, সেটা কি বিন্দু বিন্দু পানির কণা নিয়ে গিয়েছে, পানির ফোঁটা নিয়ে গেছে, সেটা তৈরি হয়েছে বিন্দু। আমরা বিন্দু বলতে এরকম আমরা একটা বোঝাই, এটাকে বলা হয় বিন্দু। আমরা যদি সংজ্ঞা লিখি, যার দৈর্ঘ্য প্রস্থ ভেদ কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, ভেদও নেই বা উচ্চতাও নেই, শুধুমাত্র অবস্থান আছে, সেটাকে বলা হয় বিন্দু বলা হয়, সেটাকে বলা হয় বিন্দু। আমি এখানে বোঝানোর জন্য একটা ফোঁটা বড় করে দিলাম, কিন্তু এটা কি আছে? দৈর্ঘ্য প্রস্থ আছে, কিন্তু আমরা লেখার সময় এরকম করে একটা বিন্দু দিই, ঠিক আছে? এটাকে বলা বিন্দু। অর্থাৎ সহজ কথা আমরা যদি বলি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা ভেদ কিছুই নেই তাকে বলা হয় বিন্দু। এখন সমবিন্দু কাকে বলা হয়? সমবিন্দু কাকে বলা হয়? সমবিন্দু, সমবিন্দু, আমরা সমবিন্দু নিয়ে আলোচনা করবো। সমবিন্দুটা কি? সম অর্থ কি? সমান। সম অর্থ কি? সমান। আর বিন্দু আমরা পড়লাম বিন্দু, অর্থাৎ দুই বা ততোধিক রশ্মি যদি একটা বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় সমবিন্দু। যেমন আমি এই একটা রশ্মি লিখলাম, এই একটা রশ্মি লিখলাম, এই একটা রশ্মি লিখলাম, এই একটা রশ্মি লিখলাম,
এখানে আমি কয়টা ১, ২, ৩, ৪টা বিন্দু লিখলাম। এই ৪টা বিন্দু কিসে একটা ৪টা রশ্মি কি হইছে তোমার একটা বিন্দুতে মিলিত হইছে। এই ৪টা রশ্মি একটা বিন্দুতে মিলিত হওয়ার কারণে এটাকে বলা হয় সমবিন্দু। আমরা যদি এ লিখি এখানে, এটা হবে সমবিন্দু, এটা হবে সমবিন্দু, এটা হবে সমবিন্দু। তা আমরা সমবিন্দুর সংখ্যাটা লিখতে পারি যদি একাধিক ২ বা ৩ বা ততোধিক রশ্মি অর্থাৎ ৩ টার অধিক রশ্মি যখন কোনো একটা বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় সমবিন্দু, সেটাকে বলা হয় সমবিন্দু। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে প্রথম পর্বে যে বিষয়গুলো আলোচনা করেছি এগুলো আমি একটু রিভিশন দিয়ে তোমাদেরকে এই ক্লাসটা সমাপ্ত করব। তো আমরা প্রথমে জ্যামিতির আলোচনা করছি। জ্যামিতি ইংরেজিতে জিওমেট্রি আমরা গ্রিক ভাষা থেকে আসছে, যেটাকে বলা হয় জিও অর্থ জমি এবং মিতি হইছে পরিমাপ প্রণালী। তারপর স্থান একটা কোনো একটা বস্তু যতটুকু জায়গা দখল করে, যেটুকু জায়গা দখল করে সেটাকে স্থান বলা হয়। তল কোনো বস্তুর উপরিভাগকে তল বলা হয়। রেখা যার দৈর্ঘ্য আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নাই এবং প্রস্থ নাই তাকে বলা হয় রেখা। রেখাংশ রেখার অংশকে রেখাংশ বলা হয়। রশি যার একটা কি আছে শীর্ষবিন্দু একটা প্রান্তবিন্দু আছে তাকে বলা হয় রশি। সরলরেখা যে রেখা চলার পথে যে রেখার কোনো দিক পরিবর্তন হয় না তাকে সরলরেখা বলা হয়। বক্ররেখা যে রেখা বারবার দিক পরিবর্তন করে তাকে বলা হয় বক্ররেখা। বিন্দু যার দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা কিছু নেই তাকে বলা হয় বিন্দু। সমবিন্দু যদি ২ বা ৩ বা ততোধিক রেখা একটি বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুটাকে বলা হয় সমবিন্দু। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে প্রথম পর্বের ক্লাস সমাপ্ত করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।